আজকে বিষয়টা একটু অন্যরকম, মানে একেবারে সেই তথাকথিত কনভেনশনাল রাজনৈতিক আলোচনা হয়তো হবে না, কিন্তু অবশ্যই তার মধ্যে রাজনীতি থাকবে, আলোচনা থাকবে। আপনাদের মনে হতেই পারে যে আজকের এই অনুষ্ঠানে বাম, কংগ্রেস বা তৃণমূলের ঠিক কাজটা কী, মানে গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনার কী রয়েছে। কারণ আজকে আমি বিষয়টা একটু বলে দিই যে বঙ্গ রাজনীতিতে এখন অবশ্যই তো বিরোধী শক্তি বিজেপি, তবে এই বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্ব তারা মানে কেন্দ্রীয় নেতৃত্ব কীভাবে বিজেপিকে রাজ্যে বিশ্বাস করতে পারছে, কতটা পারছে। কারণ সামনে 26-এর নির্বাচন, আপনারা জানেন যে এর মধ্যে দিল্লির নির্বাচনে আরএসএসের সক্রিয়তা ছিল। আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, খুব পরিষ্কার করে আগে বলে দিই। তবে বিজেপি অবশ্যই তাদের মাদার কনসার্ন হিসাবে আরএসএসকে মানে, এবং আমরা দেখেছি আগেও যে কংগ্রেসের বিশেষত প্রণব মুখোপাধ্যায় তিনিও আরএসএসের অফিসে যেতেন, আরএসএসের সঙ্গে সখ্যতা ছিল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেক সময় আরএসএসের বক্তব্য বা তার নেতাদের নানান রকম কথোপকথন, আলাপচারিতা, এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মুখ্য ভূমিকা ছিল। এবং বিশেষত প্রবীণ যে বিজেপি, অর্থাৎ আপনি মানে একেবারে মুরলী মনোহর যোশী থেকে শুরু করে, লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে, রাজনাথ সিং থেকে শুরু করে, অর্থাৎ এই স্টেচারের যারা বিজেপি নেতা, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গভীর সম্পর্কও ছিল। এখন বাংলার রাজনীতিতে যদি আরএসএস আসে, আমি কেন বলছি আরএসএস আসছে রাজনীতিতে, কেন রাজনীতির সঙ্গে আরএসএসের কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু বিজেপির সঙ্গে তো আছে। অর্থাৎ এই বিজেপির সঙ্গে সম্প্রতি একাধিক বৈঠক, বিজেপির আরএসএসের প্রথম কলকাতায় প্রায় 10 দিনের মতো সাংগঠনিক আলোচনা, তাদের কার্যসূচি ইত্যাদি ছিল। এবং এরপর আমরা কি দেখলাম যে উলুবেড়িয়াতে গিয়ে আরএসএস নেতাদের সঙ্গে বিজেপির যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের বৈঠক হলো, সাংগঠনিক বৈঠক হলো। প্রশ্ন এখানে দাঁড়িয়ে যে রাজ্যের বিরোধী দলের বর্তমান যে অগ্রগতি, ডেফিনেটলি অগ্রগতি ঘটেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে বামেরা দাবি করবে যে বামের ভোট রামে গেছে অনেক সময়, আবার তারা ফিরে আসছেন, আজকে গৌরব দাবি করবেন। সুষমা দেবীও বলবেন যে বর্তমানে বিরোধী দল হিসাবে সেভাবে কেউ তুলে না ধরতে পারবার জন্যই হয়তোবা বিজেপির উঠে আসা। কিন্তু এই যে আরএসএসের মতো, মানে রাজ্যে বিজেপির সাংগঠনিক ক্ষমতা নিয়ে নানান আলোচনা হতে পারে বা তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আরএসএসের মতো নিখুঁত একটি সাংগঠনিক শক্তি, তাদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠকের ফলে বিজেপি কি কোনো নতুন দিশা দেখতে পেতে পারে, বা বাংলা রাজনীতিতে তার প্রভাব কতটা পড়তে পারে, কি হতে পারে। একাধিক প্রশ্ন আছে, আসুন আপনাদেরকে প্রথম আমি ওয়ালে প্রশ্নগুলো দেখাই যে কি কি প্রশ্ন থাকছে আরএসএসকে নিয়ে, গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলা এক, প্রথম প্রশ্ন, বাংলার রাজনীতিতে কি এবার সক্রিয়ভাবে নামতে চলেছে আরএসএস? রাজনীতির সঙ্গে যোগ থাকতে পারে কি আরএসএস এর? দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন, দিল্লি নির্বাচনে বিজেপির জয়ের পেছনে আরএসএস এর বড় ভূমিকা ছিল, বাংলাতেও ওই একই স্ট্র্যাটেজি প্রয়োগ করা হতে পারে কি? তৃতীয় প্রশ্ন, বাংলায় এসে সকলকে আহ্বান জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বাংলায় তবে কি স্ট্র্যাটেজি বদল করবে আরএসএস? কি এই স্ট্র্যাটেজি আপনাদেরকে আলোচনার টেবিলে আমি বলবো, তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, প্রশ্ন, সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি স্ট্র্যাটেজি বদল? অর্থাৎ এই যে এতদিন সংখ্যালঘু বিরোধিতা, সেখান থেকে কি খানিকটা সরে আসবে রাজনৈতিক দল বিজেপি? 5 নম্বর প্রশ্ন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি সম্পর্কে সুর কেটেছে আরএসএস এর? এই কারণেই বাংলার নির্বাচনে প্রকাশ্য ময়দানে নামছে আরএসএস, অর্থাৎ সেই প্রবীণ বিজেপি নবীন বিজেপির প্রসঙ্গ আসবে। রাজ্যে বিজেপির ভোট বাড়লেও অনেকটা পথ এখনো বাকি, আরএসএস এর সাহায্যে সেই পথ চলা কি আরো ত্বরান্বিত হবে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থাকবে, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিভাবে একটি মঞ্চ থেকে, যদিও সেটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, আরএসএস এর সাংগঠনিক একটি মঞ্চ, তাদেরই সভা, সেখান থেকে কি আহ্বান জানিয়েছেন শুনুন একবার। लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। अंदर आने की फीस नहीं है, औपचारिक सदस्यता नहीं है, मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं।
मन मर्जी से करने वाला काम है। अंदर से आइए, संघ को देखिए, और जो बातें मैंने आज कही या हम हमेशा कहते हैं वो आपको संघ के अंदर मिली तो रहिए, संघ के स्वयंसेवक बन जाइए, प्रतिज्ञा लीजिए और काम कीजिए। नहीं है तो आपका मन करे उधर जाने के लिए आप स्वतंत्र हैं। আর অবশ্যই আমরা এই জায়গায় দাঁড়িয়েই এই যে সবাইকে আহ্বান, অর্থাৎ এবার কিন্তু হয়তোবা ওই চূড়ান্ত মুসলিম বিরোধী জায়গাটা থেকে খানিকটা সরে আসতে পারে বিজেপি, হয়তোবা। কারণ আমি বলছি, সম্প্রতি বেশ কিছু বিজেপি নেতাকে আমি বলতে শুনলাম বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, মুসলিমের মধ্যে দুটো ভাগ। একটা হচ্ছে পুরনো মুসলিম, যারা আগে ভারতবর্ষে ছিলেন, স্বাধীনতার পরবর্তী সময়ও তারা ছিলেন, 57-র আগে বা তার পরে আশেপাশে। এবং আরেকটা হচ্ছে সম্প্রতি অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশ করে এখানে আসছেন, তার মধ্যে রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশি রয়েছে, বা অন্যান্য দেশেরও মুসলিম কিছু ঢুকছে বিভিন্ন জায়গা থেকে। এই মুসলিম, এই যে সেগ্রিগেশন এখন বিজেপি নেতারা শুরু করেছেন, সেটা কি খানিকটা নরম মানসিকতা? মানে আমার কথা হচ্ছে, রাজনীতিতে এর প্রভাব সরাসরি কতটা পড়বে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আমি রাজাদাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। শুরু করবো আজকে রাজাদাকে দিয়ে। আর আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আমি তাদেরকেও পরিচয় করাবো। রাজনৈতিক নেতা, তৃণমূল কংগ্রেস সমর্থক দেবব্রত রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাবো দেবব্রত বাবুকে। অন্যদিকে জাতীয় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, সুস্মিতা দিদিকেও স্বাগত জানাই। আর আমাদের সঙ্গে গৌরব মজুমদার রয়েছেন, বাম মুখপাত্র, সিপিএম নেতা। গৌরবকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির রাজর্ষি লাহিড়ী এসে উপস্থিত হবেন আমাদের সঙ্গে, তার সঙ্গেও আপনাদের পরিচয় করে দেবো। কিন্তু একেবারে প্রথম রাজাদাকে দিয়ে শুরু করি। রাজাদা, এই যে আরএসএসের যে বর্তমান যে স্ট্র্যাটেজি, আমি কেন বলছি, কারণ এর মধ্যেই উলুবেড়িয়াতে কোনো প্রশ্ন নেই, এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই যে বিজেপির রাজনৈতিক নেতাদের সঙ্গে, মানে বিজেপি যারা মেইন স্ট্রিম পলিটিক্সটা করছেন রাজ্যে, তাদের সঙ্গে আরএসএসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। কি আলোচনা হতে পারে সেখানে? এবং এই যে 26-এর স্ট্র্যাটেজি তৈরি হয়নি সেখানে, বা পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিকা নিয়ে কথা হয়নি, বা মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে হিন্দু মুসলিম, যেটা বারংবার বিরোধী দলগুলো অভিযোগ করে আসেন যে সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি, এই জায়গাগুলো নিয়ে কি আলোচনা হয়েছে? হ্যাঁ, দেখুন যে আরএসএস এর যতদূর আমি জানি বোধহয় 100 বছর এবারে হবে, তো তার নিশ্চয়ই একটা বড় প্রস্তুতি তারা নিতে চাইছে। এবং উলুবেড়িয়াতে তাদের একটা স্কুল আছে, শিশু সরস্বতী এরকম নামে একটা স্কুল আছে, সেখানে আরএসএস এর বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে গ্র্যাজুয়েশন সেরেমনি হয়, এবং প্রচুর বিজেপি নেতারা প্রায় যাতায়াত করে, এটা সবাই জানে। এখন ব্যাপারটা হচ্ছে যে, কিন্তু যেহেতু দুদিন ধরে মিটিংটা হয়েছে, বড় বড় নেতারা ছিলেন, এবং আরএসএস নিজের 100 বছর সে নিজেই করতে পারে, বিজেপি নেতাদের দরকার নাও হতে পারে। তবে এখানে বিজেপি লোকদের কেন ডাকা হলো, বোঝাই যাচ্ছে যে বিজেপি যখনই বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে বামেরা অলমোস্ট শেষ হয়ে গেছে, তারা এখন যাদবপুর ইউনিভার্সিটির বাইরে বোধহয় কোথাও এক্সিস্ট করে না, এই জায়গায় দাঁড়িয়ে তো তারা একটা সময় ভেবেছিল মুকুল রায়কে দিয়ে তারা তাদের সংগঠন বাড়াতে পারবে। সংগঠন বেড়েছিল, লোকসভা নির্বাচনে যথেষ্ট তারা সিট বেড়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে মুকুল রায়ের যে দলকে সাংগঠনিক ক্ষমতাটা একটা সীমিত জায়গায় রয়েছে, তা দিয়ে ক্ষমতায় আসা যাবে না। এবং পরবর্তীকালে আরো কয়েকজন নেতা এসেছেন, তাদেরও বোঝা গেছে যে মোটামুটি ভাবে তাদের ক্ষমতার কতদূর যেতে পারে সেটা মোটামুটি পরিষ্কার। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কাছে আর কোনো কার্ড নেই, একমাত্র আরএসএস কে একদম নিয়ে আসা। আরএসএস যেহেতু সামাজিক সংগঠন, তারা রাজনীতি নিয়ে খুব একটা বোঝেন না, থাকেন না, সমাজসেবা নিয়ে থাকেন, এবং এদের ব্যাপক সংগঠন সব জায়গায় এদের আছে, সে মানে খেলা থেকে শুরু করে যোগা, সাংস্কৃতিক বিভিন্ন জায়গায় এদের সংগঠন রয়েছে। এরা সবাই নানান ভাবে সবসময় যে ওপেনলি কাজ করে না, অনেক সময় সাধারণ মানুষের সঙ্গে মিশেও কাজ করে। এদের রাজনৈতিক কাজকর্মটা খুব কম। এদের যারা রাজনীতি করতে চায় তারা বোধহয় লোন নিয়ে বিজেপিতে আসে, এবং অধিকাংশই আরএসএস এর বিজেপির বা সঙ্গে যোগাযোগ রাখা নিষেধ আছে। এবং আমি শুনেছি ওদের যে কৃষক ভবন, যদি কেন্দ্রীয় দপ্তর, মানে পশ্চিমবঙ্গের ভেতরে এখানে বিজেপির কথা প্রকাশ্যে বলা যায় না। যাই হোক, সেগুলো আমার শোনার কথা, যারা কেউ আরো ভালো জানেন জানাবেন।
তবে এইটুকুন পরিষ্কার বিজেপি মনে করছে যে আরএসএস কে ব্যবহার না করলে বোধহয় আর কোনো কার্ড নেই, কেননা পশ্চিমবঙ্গে যে না মানে আমি একটা জায়গায় একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে আরএসএস কে ব্যবহার করা বা আরএসএস বিজেপিকে যদি কিছু যুক্তি পরামর্শ বুদ্ধি দিয়ে থাকে, সেটা এক্স্যাক্টলি ভোটের ক্ষেত্রে বিজেপিকে কোন জায়গাটা থেকে অ্যাডভান্টেজ দেবে রাজাদা, এটা হচ্ছে আমার বেসিক প্রশ্ন। মানে আপনি বুঝতে পারছেন যে বাংলায় বিজেপির যে বর্তমান অবস্থা, এটা আমাদের সবার জানা। লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপির ফিনিশার নেই একজন, অর্থাৎ রোনাল্ডোর মতো এই মানুষটা নেই যে একদম স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে গোল দিতে পারবে, মেসির মতো সেই লোকটা নেই যে আর্জেন্টিনাকে এগিয়ে দিতে পারবে বা ওনার পার্সোনাল ক্লাবকে এগিয়ে দিতে পারবে, অর্থাৎ ফিনিশ টাচ সেটা পাওয়া যাচ্ছে না। সেই জায়গাটাকে রেকটিফাই করবার জন্য আরএসএস এর অ্যাডভাইস দেওয়া। হ্যাঁ, দেখুন, নেতা হয়তো কিভাবে আরএসএস থেকে রোনাল্ডো বা মেসি আসবে কিনা জানি না, বিজেপি হয়তো মনে করছে তার ভেতরই হয়তো আছে, কিন্তু সাংগঠনিক যে ব্যাপারটা সেটা বিজেপি সব জায়গায় তৈরি করতে পারেনি। নানানভাবে তাদের সাংগঠনিক দক্ষতা বা অর্গানাইজেশন ভিজিবিলিটি একেবারেই নেই। আপনি কোথাও যদি যান বা পশ্চিমবঙ্গের মানে কোনো জায়গায়, সেখানে আপনি বিজেপি বা অন্য কোনো দলের বা রুলিং পার্টি ছাড়া পাবেন না। না, তার মানে রাজাদা এই জায়গাটা কিন্তু মারাত্মক, যে সংগঠন নেই আপনি বলছেন, সাংগঠনিক শক্তি নেই আপনি বলছেন, কিন্তু ভোট পার্সেন্টেজে কিন্তু বিজেপি মারাত্মক গেইন করেছে একটা জায়গা, মারাত্মক রকম। আমরা যদি 21-এর নির্বাচন দেখি, আমরা যদি 21-এর বিধানসভা দেখি, আমরা যদি 24-এর লোকসভা দেখি, সেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু একেবারে ছেলে খেলা করবার মতো নয়। না না, আমি যেটা বলছি ভিজিবিলিটি, মানে যেটা সাংগঠনিক ভিজিবিলিটি, মানে আপনি রাস্তায় গেলে না, আমি সেটাই বলছি যে সাংগঠনিক ভিজিবিলিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাহলে ভোট পার্সেন্টেজ কোথায় যেতে পারে? মানে আপনি যে বলছেন এটা হচ্ছে ইনভিজিবল ভোট, অর্থাৎ ডেফিনেটলি ভোটারদের ভোট, হ্যাঁ, ইনভিজিবল ভোট বলতে আবার আপনি ভুতুড়ে ভোটার ভাববেন না। মানুষ হয়তো বিজেপিকে চাইছে, কিন্তু বিজেপির যে সাংগঠনিক দক্ষতা না দেখে অনেক সময় মানুষ হয় কি হতে পারে যে আপনি বুথের সামনে কোনো বিজেপির লোককে দিলেন না, আপনি বিজেপিকে ভোট দিতে চাইছেন, কি হবে এটাতে কোনো লোক কিনা আমি বাবা শাসক দলকে দিয়ে, এরকম একটা অবস্থা ঘটে যায়। আপনার ভিজিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট, ভিজিবিলিটির জায়গাটার জন্য আরএসএস এসছে, আপনি অ্যানালিস্টের জায়গা থেকে দাঁড়িয়ে মনে করছেন, কিন্তু